দর্শক আমন্ত্রণ, সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলায়। আপনাদের সাথে আছি আমি আতাউর কাউসার। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পলাতক স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে একটি দল। গিবতে জনগণের লাভ হবে না, নির্বাচনী জনসভায় তারেক রহমান। কর্মসংস্থান তৈরি করে মাদকমুক্ত দেশ গড়ার প্রত্যয়। দেশের জনগণের রাজনীতি হবে, পরিবারের না। 12 ফেব্রুয়ারি 5 ছাত্র সংসদের রায়ের পুনরাবৃত্তি হবে। নির্বাচনী জনসভায় জামায়াত আমির। নারী কর্মীদের ওপর হামলায় ক্ষোভ। ঢাকায় এনসিপির প্রচারে বাধার অভিযোগ। নাসির উদ্দিনকে ডিম নিক্ষেপ। উদ্দেশ্য প্রণোদিত ঘটনা দাবি মির্জা আব্বাসের। দেশের বিভিন্ন স্থানে জমজমাট প্রচারণা। এবং যোগাযোগ ও চিকিৎসা সেবায় পিছিয়ে ব্রাহ্মণবাড়িয়া। মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ জনপ্রতিনিধিরা, বলছেন ভোটাররা। নির্বাচনের পর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিতের তাগিদ। ব্রাহ্মণবাড়িয়া মানেই শুধু তিতাস নদী এবং ঐতিহ্যের শহর নয়। ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে শিল্প এবং দেশের প্রবাসী আয়ে গুরুত্বপূর্ণ অবদান। কিন্তু তারপরও রয়েছে বেশ কিছু বাস্তব সংকট। গ্যাসের শহরে গ্যাসের জন্য হাহাকার এবং যানজট এবং যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় আজ জর্জরিত ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ। পাশাপাশি আছে বেশ কিছু সম্ভাবনাও। কৃষি প্রক্রিয়াজাতকরণ, ক্ষুদ্র শিল্প এবং সাংস্কৃতিক পর্যটনে গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে এই জেলা শহরটির। প্রশ্ন হলো, এই সম্ভাবনাগুলোকে কি কাজে লাগানো যাবে, নাকি সমস্যার আবর্তেই ঘুরপাক খেতে থাকবে জেলা ব্রাহ্মণবাড়িয়া? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে। ব্রাহ্মণবাড়িয়ার মোট 6টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর যে আসন, সেই 3 আসনটিতে আমরা এই মুহূর্তে আছি। কথা বলবো এখানকার সম্মানিত ভোটারদের সাথে, জানতে চাইব তাদের সমস্যা, তাদের প্রত্যাশা এবং সমস্যার সমাধান হিসেবে তারা কি আশা করছেন নির্বাচিত জনপ্রতিনিধির কাছে। চলুন সেই ভোটারদের সাথে আজ আমরা কথা বলি। প্রথমেই যেতে চাই, এখানে একজন সম্মানিত নারী ভোটার রয়েছে, তার সাথে কথা বলতে চাই। সামনেই সংসদ নির্বাচন, আপনি বসুন প্লিজ। নতুন যিনি নির্বাচিত জনপ্রতিনিধি আসবেন, তার কাছে আপনার প্রত্যাশা কি? আসন্ন ত্রয়োদশ নির্বাচন নিয়ে, ভোট নিয়ে এবং প্রার্থী এবং ভোট দেওয়া নিয়ে বিভিন্ন কথা ছড়াছড়ি আছে এবং ভোট কেন্দ্রে যাওয়া, ভোট দেওয়ার মধ্যে ভয় এখনও কাজ করছে। আগে যেমন ভোট কেন্দ্রে যাওয়া ভয় কাজ করতো, এখনও সে কাজ করছে। তো আমি একজন সাধারণ জনগণ হিসাবে আশা করব যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে প্রতিনিধি হবেন, তিনি হবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নমূলক কাজ করবেন, ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ জনগণের পাশে থাকবেন এবং জনগণের দাবি পূরণ করবেন, এরকম প্রার্থী চাই। তবে আমি যে ভোট, আগামী নির্বাচনে আমি যে ভোট দান করব, সেই ভোটে আমি আচ্ছা, জি বলুন যে আপনারা কি ধরনের যোগ্যতা আশা করছেন প্রার্থীর কাছে? একজন প্রার্থী হবে সবসময় তার দৃষ্টিভঙ্গি থাকবে যে সে যে এলাকার প্রার্থী হবে, যে আসনের প্রার্থী হবে, ওই এলাকার ওই আসনের জনগণের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে সক্ষম হবে, এরকম প্রার্থী আমি আশা করছি। ধন্যবাদ। একজন নবীন ভোটার রয়েছেন, তার সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই আপনি এবার ভোট দিবেন। এর আগে ভোট দিয়েছেন না এবারই প্রথম ভোট দিবেন? এবার আমরা নতুন ভোটার। সেক্ষেত্রে আপনার প্রত্যাশার বিষয়টি বলুন। আমাদের প্রত্যাশা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আমরা একটা বৃহৎ জেলা হওয়ার সত্ত্বেও আমরা বিভিন্ন ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমাদের শহরে অনেক বিষয় আছে যেগুলো আমাদের থাকার কথা ছিল বা থাকার প্রয়োজন, সেগুলো আমাদের নাই। বা বিভিন্ন সময় বিভিন্ন পূর্বে যে প্রার্থীরা ছিল নির্বাচনের আগে, তারা বিভিন্ন কথাবার্তা বলতো, তারা আমাদেরকে বিভিন্ন আশ্বাস দিতে, পরবর্তীতে তারা সেগুলো পূরণ করে নাই। তো এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা চাবো আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসন থেকে আমরা এমন একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই, যিনি আসলে কোনো দল বা কোনো ক্ষমতা নয়, তিনি আমাদের সাধারণ জনগণের প্রতিনিধি হয়ে কাজ করবেন। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমরা সামনে যেতে চাই, আরও ভোটাররা রয়েছেন, তাদের সাথে কথা বলতে চাই। আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার প্রত্যাশা কি? বসুন প্লিজ। আমার প্রত্যাশা, আমরা সদর আসন থেকে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল ভাই। আপনি কি ধরনের যোগ্য প্রার্থী আশা করছেন, তার যোগ্যতার বিষয়টি বলুন। তার যোগ্যতার বিষয়টি, শ্যামল ভাই আমাদের যোগ্য প্রার্থী, ওনাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। আর এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়ার
সর্ব ধরনের কাজ উনি করতে পারবে, আমাদের আশা এটা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই। নতুন যিনি প্রতিনিধি হয়ে আসবেন তার কাছে আপনার প্রত্যাশার বিষয়টি বলুন। ধন্যবাদ। আসলে আমাদের প্রত্যাশা ব্যাপক, কারণ বিগত 15-17 বছরে এই ব্রাহ্মণবাড়িয়াতে শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, রাস্তাঘাট বলেন, কোনো দিকে বিন্দু পরিমাণ উন্নতির ছোঁয়া আমরা ব্রাহ্মণবাড়িয়া পাই নাই। আমরা অর্থনৈতিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী জেলা। আমরা সাংস্কৃতিক শিক্ষা দীক্ষাতেও আমরা কিন্তু এগিয়ে আছি অন্যান্য জেলার থেকে। কিন্তু এই আমাদের যে জেলার যে সামগ্রিক উন্নয়ন একজন প্রতিনিধির কাছ থেকে ওই উন্নয়নটা আমরা ব্রাহ্মণবাড়িয়াতে হয় নাই। তা আমাদের আগামী প্রত্যাশা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা রাস্তাঘাট খুবই বাজে অবস্থা, সেগুলো যেন দ্রুত মেরামত করে আমাদের এই প্রত্যাশাটা পূরণ করেন। এবং এই শিক্ষার্থীদের ক্ষেত্রে আমাদের একটি ব্রাহ্মণবাড়িয়া একটি মানে শিক্ষার দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া অনেক আগিয়ে, কিন্তু আমাদের জেলাতে একটি বিশ্ববিদ্যালয় নাই, পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। সেটা আমাদের দীর্ঘদিনের আমাদের একটা চাওয়া। আমরা আশা করি আগামী যিনি নির্বাচনে জয়যুক্ত হবেন, এই ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ শিক্ষার্থীদের সেই আশা পূরণ করবেন। ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করছি অবশ্যই এই আশা তিনি পূরণ করবেন। আমরা একটু অপর পাশে যেতে চাই, এখানেও নবীন ভোটাররা রয়েছেন, তাদের সাথে কথা বলতে চাই। আপনার সাথে জানতে চাই আপনার কাছে যে আপনার প্রত্যাশাটি কি জনপ্রতিনিধির কাছে? জনপ্রতিনিধিদের কাছে আমাদের একটাই প্রত্যাশা, নির্বাচনের পূর্ব মুহূর্তে তো অনেকে অনেক কথাই বলে থাকেন, কিন্তু আমাদের প্রত্যাশা হচ্ছে যেন তারা নির্বাচনের পূর্বে যেই কথাটা বলেন সেটাকে যেন কর্মে রূপান্তর করে এবং আমরা বাস্তবায়ন দেখতে চাই। চমৎকার বলেছেন। আপনার কাছে একটু জানতে চাই আপনার প্রত্যাশার বিষয়টি বলুন। আমার প্রত্যাশা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে যিনি আগামী দিনে নির্বাচিত হবেন তিনি যেন এই ব্রাহ্মণবাড়িয়ার মাদকমুক্ত রাখেন, এই শহরে যেন সামাজিক পরিবেশ বজায় থাকে, আর রাজনীতিতে যেন দুর্বৃত্তায়ন না হয়। তিনি যেন আমাদের মাঝে সকলের প্রিয় মানুষ হিসেবে তিনি যেন কাজ করতে পারেন, সেই প্রত্যাশাটুকু আমার। ধন্যবাদ। এখানে নারী ভোটাররা রয়েছেন, নারী ভোটারদের কাছেও জানতে চাই, আপনি একটু বলুন যিনি নির্বাচিত জনপ্রতিনিধি তার কাছে আপনার প্রত্যাশাটি কি হবে? আমার প্রত্যাশা ফার্স্ট থেকে যেটা ছিল, আমাদের যে নারী শিক্ষার উন্নয়ন, সবসময় আমরা যেটা প্রত্যাশা করে আসছি অ্যাজ এ নারী ভোটার। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা চাচ্ছি যে আমি একজন রেস্কিউরার, আমি ক্যাট অ্যান্ড ডগস নিয়ে কাজ করি, যেহেতু আমি চাই যে ওইদিকে প্রশাসকের দৃষ্টি থাকুক। আজকে আমরা অনেক বড় একটা হ্যাসেলের শিকার হয়েছিলাম আমরা যখন বন বিভাগ বা ওই যে প্রাণী সম্পদ অধিদপ্তরের দিকে যাই। তো বেসিক্যালি এগুলা চাচ্ছিলাম যে প্রশাসক যেন দেখে, আমাদের যে নির্বাচিত প্রতিনিধি থাকবে ওনার দৃষ্টি যেন এদিকে পড়ে। ধন্যবাদ। আপনি কি নবীন ভোটার, এবার ভোট দেবেন? আপনার প্রত্যাশাটি একটু বলুন। আমার প্রত্যাশা হচ্ছে যে আমরা যদি শহরের দিকে তাকাই, আমরা যদি আমাদের শহরটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই, সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা যদি একটু দেখে প্রশাসন, তাহলে আমার মনে হয় যে আমরা শহরটাকে আর একটু ভালোভাবে উপস্থাপন করতে পারবো। আমার প্রত্যাশা। ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই যে আমরা দেখেছি আপনাদের এখানে যানজট অনেক বেশি, সেই যানজট নিয়ে কি কিছু বলতে চান? আমি জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক। আমি একজন মুক্তিযোদ্ধা। নাগরিক ফোরাম দীর্ঘদিন আন্দোলন করেছে রেলের ব্যাপারে। যারা রাষ্ট্রীয় ক্ষমতা আসবে তাদের কাছে আমাদের আবেদন থাকবে, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সংস্কার করা হোক এবং টিকিট কালোবাজারি যে না হয় এবং টিকিট বৃদ্ধি করা হোক। আর একটা দাবি হচ্ছে আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেন এখানে যাতে বিরতি করে এবং ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা যাতে একটা ট্রেন দেওয়া হয়। আরেকটা দাবি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ এবং গ্যাস উৎপাদন হচ্ছে, আমরা কিন্তু বিদ্যুৎ গ্যাস ঠিকভাবে পাচ্ছি না, এটা যাতে সুন্দরভাবে চলে এই দাবি। যে ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই যানজটের বিষয়টি একটু বলুন। আপনারা নিশ্চয়ই ভোগান্তিতে আছেন। যানজটের বিষয়টা হচ্ছে কি, যারা নাকি যানজট নিরসন করবে কর্তৃপক্ষ, তারাই আপনার গড়িমসি করছে। আগামী দিনে যিনি নির্বাচিত হবেন একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে যানজটটা নিরসন করবেন, এটা আমার প্রত্যাশা। ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই যে ইজি বাইকের অনেক আমরা দেখছি যে প্রচুর ইজি বাইক চলছে রাস্তাঘাটে, তো এটা নিয়ে কি আসলে মানে সুশৃঙ্খলভাবে জিনিসগুলোকে নিয়ে আসা উচিত কিনা? এখানে এটা তো অবশ্যই একটা দরকার যে ইজি বাইক যেগুলো আছে এগুলোতে হচ্ছে ওই যখন লাইসেন্স দেওয়ার সময় এটা নিয়মতান্ত্রিকভাবে দেওয়া উচিত। যার ইজি বাইকটা আছে তাকেই যেন লাইসেন্সটা দেওয়া হয়। দেখা যায় যে যার আছে সে পায় না, আর যার নাই সে হচ্ছে অনেকগুলো লাইসেন্স পায়। তবে আমি স্টুডেন্ট হিসাবে আমরা দীর্ঘদিন যাবত একটা বিষয় নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একটা কৃষি বিশ্ববিদ্যালয় এবং একটা সরকারি মেডিকেল কলেজ যেন করা হয়। আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে ভালো যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন একটা জেলা হওয়া সত্ত্বেও আমরা
এখন পর্যন্ত কোনো সরকারি বিশ্ববিদ্যালয় নাই, সরকারি মেডিকেল কলেজ নাই। এই যেগুলো বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ নাই, যানজট যে অবস্থায় আছে, সেগুলো হলে তো যানজট আরও বেড়ে যাবে। কাজেই যানজটের দিকে কি বিশেষ মনোযোগ দেওয়া উচিত কিনা? না, যানজটের দিকে তো অবশ্যই মনোযোগ দেওয়া উচিত, কিন্তু ওইটা যানজট এবং শিক্ষা দুইটা আলাদা বিষয়। শিক্ষার যে উন্নয়নটা করা দরকার ছিল সেটা এতদিন হয়নি। এতদিন পর্যন্ত আমাদের স্টুডেন্টরা যারা আছে তাদের দীর্ঘদিনের দাবি ছিল, এটা লড়াই করে যাচ্ছি আমরা, কিন্তু এইটার সাথে যানজটকে মিলিয়ে ফেলার কোনো কারণে। সামগ্রিক উন্নয়নের বিষয়ে আপনাকে জানতে চাচ্ছি। সামগ্রিক উন্নয়নে আপনার যানজট নিরসনের জন্য ওটা আলাদাভাবে পদক্ষেপ নিতে হবে। যারা ক্ষমতায় আসবেন তারা হচ্ছে ওই বিষয় নিয়ে আলাদা করে একটা পদক্ষেপ নেবেন, এবং একই সাথে হচ্ছে শিক্ষার উন্নয়নের জন্য আপনার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করতে হবে, মেডিকেল কলেজ করতে হবে। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার কাছে জানতে চাই যে এই যে জেলার যে ইজি বাইকগুলো আমরা দেখছি, এগুলো কি নিয়ন্ত্রিত নাকি অনিয়ন্ত্রিতভাবে চলছে? অবশ্যই অনিয়ন্ত্রিতভাবে চলছে, এখানে কোনো নিয়ন্ত্রণ নাই। শহরে মানে যানজটের জন্য আমরা যারা পথচারী আছি, আমাদের এই শহরে কোনো মানে ফুটপাত নাই, ফুটপাতগুলো বেদখল হয়ে গেছে, এবং সবাই মনে হয় যেন এখানে যার যার মানে কেউ কোনো নিয়মের মেলায় নাই, কোনো আইনের মানে নাই, সবাই যার যেভাবে মানে একটা মানে অরাজকতা অবস্থা অবস্থায় চলছে। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনাদের যে ব্রাহ্মণবাড়িয়ার সড়কের বেহাল দশা আমরা দেখেছি। আসলে ব্রাহ্মণবাড়িয়ার সাথে অন্যান্য জেলা বা উপজেলায় যাওয়ার জন্য যে সড়কগুলো, সেগুলো কি দ্রুত সংস্কার করা উচিত কিনা? ব্রাহ্মণবাড়িয়া একটা ভালো জেলা, এখানে অনেক জ্ঞানী গুণী লোক বাস করে। কতগুলো নাসিরনগরের কিছু অবহেলিত উপজেলা আছে, যেমন নবীনগর উপজেলা, নাসিরনগর উপজেলা, এখানে নদী আছে, বিভিন্ন ইউনিয়ন আছে। নদীগুলো পার হয়ে যদি ব্রিজ হয়, শহরের সাথে যদি জেলা শহরের সাথে যদি উপজেলাগুলো সংযুক্ত হয়, তাহলে অনেক উপকৃত হবে আমি মনে করি। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই, এই যে যোগাযোগ ব্যবস্থা নিয়ে একটু বলুন ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্ভোগী এলাকা। এটা ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে যতগুলি ইউনিয়ন আছে, থানা পর্যায়ে আছে, রাস্তাঘাট খুবই সংকীর্ণ, খুবই জরাজীর্ণ অবস্থা। এটা খুবই উন্নত করা দরকার আমার মনে হয়। কারণ ব্রাহ্মণবাড়িয়া টু আখোয়ারা রোড, বাঞ্ছারামপুর, বিজয়নগর, তারপর আপনার হচ্ছে বিশ্বর তো এখন সংস্কার হচ্ছে। আউটসাইড যতগুলো থানা লেভেলের যে রোডগুলো আছে, যত তাড়াতাড়ি সম্ভব এটা সংস্কার প্রয়োজন আমি মনে করি। আর যাতায়াত বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া টু উপজেলা পর্যায়ে যাতায়াত ব্যবস্থা খুবই সংকীর্ণ। বাস এবং সিএনজি ছাড়া, সিএনজি সবচেয়ে বেশি এলাকায়, বাসের যাতায়াত খুবই কম, শুধু নবীনগর এবং আখড়া বাইপাস সহ। আমার মনে হয় এর জন্য যেমন স্টুডেন্ট এলাকা পর্যায়ে সীমিত যেমন বাস ভাড়ার জন্য এটা খুব উপযোগী, বাস সব উপজেলায় যেন চলাচল করতে পারে, সেই রাস্তা উপযোগী করার প্রয়োজন। আমার ধন্যবাদ আপনাকে। এখানে একজন প্রবীণ ব্যক্তি আছেন, আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই। আপনার সাথে একটু কথা বলতে চাই যে জেলার শহরের যানজট নিয়ে বলুন। আমরা দেখেছি যে শহরের যে রাস্তাগুলো, সেগুলো আসলে আরও বেশি প্রশস্ত হওয়া উচিত বলে আমরা মনে করছি। আপনি কি মনে করেন? আমি তো এটা বলি, কারণ তো শহরের রাস্তাঘাট বেশ ভালো না, জানি রাস্তাঘাট ভালো হলে মনে করেন আরও সুবিধা হতো। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একজন নবীন ভোটার আছেন এখানে, আপনার সাথেও কথা বলতে চাই। যে বিষয়টি ওনার কাছে জানতে চাচ্ছিলাম যে শহরের রাস্তা কি আরও প্রশস্ত হওয়া উচিত কিনা? অবশ্যই রাস্তা ভালো হবার জন্য ধন্যবাদ আমরা সবাইকে বলবো। আমি ভাই কী কথা, আমি কোনো কথাই কইতে পারি না, বুঝছেন। ধন্যবাদ। আমাদের সহকর্মী উজ্জ্বল রয়েছেন, তিনি নিয়মিতই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রতিবেদন প্রচার করেন। তার কাছে একটু জানতে চাই যে ব্রাহ্মণবাড়িয়ার যে সমস্যাগুলো রয়েছে, অনেকেই বলেছেন, এর বাইরে কোন সমস্যাটি আপনি বিশেষভাবে চিহ্নিত করতে চান? আসলে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে গ্যাসের শহর, মানে এখান থেকে দৈনিক 300 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়। এখান থেকে প্রায় 16 মিলিয়ন ব্যারেল যে কন্ডেন্সার যেটাতে গ্যাস থেকে উৎপাদন হয়, সেটা কিন্তু এখানে উত্তোলন করা হয়। কিন্তু আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া 32 লাখ লোকের একটা জেলা, সেখানে কিন্তু আবাসিক পর্যায়ে গ্যাসের খুব সংকট, এবং নতুন করে কোনো ধরনের গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। এটা হলো ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে প্রধান সমস্যার একটি। এখানে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থার একটি ভঙ্গুর পরিবেশ। এখানে যে ট্রেন দেওয়া হচ্ছে মাত্র 700 সিট, অথচ প্রতিদিন যাত্রী হয়ে থেকে 7 থেকে 8,000 যাত্রী। এটা একটা ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য সবচেয়ে বড় একটা পীড়া। এছাড়া এই ব্রাহ্মণবাড়িয়া শহর হচ্ছে একমুখী একটা রাস্তার মানে সড়ক, এই সড়ক দিয়ে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকে। এখানে যে পৌর প্রশাসন আছেন, তারা আসলে যে ভূমিকাটা রাখার কথা ছিল, তারা সেইভাবে ভূমিকা রাখতে পারছেন না, যার কারণে নাগরিক যে দুর্ভোগ, সেটা দুর্বিষহ হয়ে উঠেছে। এখানে আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান যে সমস্যাগুলোর অন্যতম হচ্ছে এই যানজট, গ্যাস সংকট, এবং এখানকার যে শহরে একটা খাল আছে, টাউন খাল, সেটি বর্তমানে খনন কাজ শুরু করেছে মাত্র। সেটি বন্ধ হওয়ার কারণে কিন্তু শুষ্ক মৌসুমে জলবদ্ধতা সৃষ্টি শহরের মধ্যে, একটু বৃষ্টি হলে পুরো শহরই তলে যায় বিভিন্ন অংশে। সেগুলোর সমস্যার মধ্যে অন্যতম প্রধান সমস্যা নাগরিকদের এই মুহূর্তে আর কি। ধন্যবাদ আপনাকে।
আমরা আশা করব যে যে সমস্যাগুলোর কথা নাগরিকরা বলছেন সেগুলোর দ্রুতই সমাধানে ব্যবস্থা নেবে, কার্যকর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। আমাদের সহকর্মীর একটি প্রতিবেদন আজ এই মুহূর্তে প্রচার হবে, আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি। প্রাকৃতিক গ্যাসের শহর বলা হয় গ্যাস সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলাকে। দেশের 26% গ্যাসের যোগান দেয় এই তিতাস গ্যাস। কিন্তু এই জেলায় আবাসিক ও শিল্প প্রতিষ্ঠানগুলো এখনো গ্যাস সংকটের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এ জেলায় উচ্চশিক্ষা প্রসারে এখনো প্রতিষ্ঠা হয়নি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ফলে এই জনপদের মানুষের ভোগান্তির শেষ নেই। ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরাই এই অঞ্চলে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবেন বলে মনে করছে সাধারণ ভোটাররা। ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, যার কারণে ব্রাহ্মণবাড়িয়ার জনগণ খুব পিছিয়ে আছে। সীমান্তবর্তী এলাকা, এখানে অসংখ্য মাদক চোরাচালানের কারবারি হয়। নাগরিকদের কাছে একটি প্রতিশ্রুতি থাকে যে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং যে ট্রেনের সুযোগ সুবিধা যেন বাড়ানো হয়। কৃষিকাজ, চাকরি, ব্যবসা ও প্রবাসী অধ্যুষিত এ জেলা চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে। মেডিকেল কলেজ না থাকায় এই এলাকার রোগীদের অল্পতেই উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠাতে হয়। যোগাযোগের ক্ষেত্রে সড়ক ও রেলপথে এখনো রয়ে গেছে নানা প্রতিবন্ধকতা। সব মিলিয়ে এই জনপদের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাই ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের জনগণের ক্ষোভের শেষ নেই। আমাদের কোনো মেডিকেল কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই, সেটা নিয়ে ছাত্রছাত্রীরা প্রতি বছরই নেই আন্দোলন করে আসছে, দাবি জানিয়ে আসছে, বাট কোনো দাবি কোনো প্রতিফল আমরা দেখতে পাচ্ছি। বাস্তবমুখী প্রতিশ্রুতিগুলো দেওয়া উচিত এবং মানুষ যেটা চাচ্ছে এই মানুষের পালস বুঝে যেন নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তারা যেন ওইভাবে প্রতিশ্রুতি দেন। নির্বাচনের আগেই সে কমিটমেন্ট নিতে হবে। কারা ব্রাহ্মণবাড়িয়ার জন্য, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের জন্য কাজ করবে। স্থলবন্দর, নৌবন্দর, রেল জংশন ও জাতীয় মহাসড়ক সহ মোট 73 কিলোমিটার এলাকা জুড়ে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তীর প্রতিবেদনটি দেখলাম। আমরা আবারও ফিরতে চাই ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের ভোটারদের কাছে, জানতে চাই তাদের সমস্যার বিষয়ে। আপনার সাথে একটু কথা বলতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার তো বেশ কিছু সমস্যার আমরা ইতিমধ্যেই শুনেছি, সুনির্দিষ্ট কোনো সমস্যার বিষয়ে আপনি আলোকপাত করতে চান কিনা? সমস্যা বলতে ব্রাহ্মণবাড়িয়ার 30 লাখ লোকের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, এই ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগের ক্ষেত্রে একটি বিশেষ সুবিধাজনক অবস্থান আছে। এখানে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নাই। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি বিগত সরকারের আমলও যে ব্রাহ্মণবাড়িয়াতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক, সেই সাথে এই 30 লাখ লোকের উচ্চতর চিকিৎসার জন্য একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হোক। এখানে আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও সদাশয় সরকার এই ব্যাপারে এখনও কোনো প্রকার কর্ণপাত করছে না। আমরা আশা করছি আপনাদের সাথে যে অবশ্যই এই বিষয়টিতে আলোকপাত করবেন তারা। আপনার সাথে একটু কথা বলতে চাই, সুনির্দিষ্ট কোনো সমস্যা থাকলে বলুন। ব্রাহ্মণবাড়ির একটি বড় সমস্যা, সেটি হচ্ছে যানজট, যার প্রধান কারণ বিল্ডিং কোড না মেনে পৌর এলাকায় অসংখ্য বিল্ডিং করা এবং অগণিত রিক্সার লাইসেন্স, পাশাপাশি যারা লাইসেন্স না পেয়েছে তারও অবৈধভাবে রিক্সা, সিএনজি, অটো রিক্সা দিয়ে পুরো শহর যানজটে পরিণত করে রাখা। তাছাড়াও আরেকটি বড় সমস্যা হকারদের। যেখানে রাস্তা আছে, চলাচলের ব্যবস্থা আছে, ওখানে হকাররা আবার রাস্তা দখল করে তাদের স্থাপনা রেখে হকারের কাজ চালিয়ে যাচ্ছে, যার দরুন নগরবাসী দীর্ঘ সময় যাবৎ এই যানজট থেকে পরিত্রাণ চাচ্ছে। আচ্ছা না, আমরা অবশ্যই আশা করব এই বিষয়টিতে কর্তৃপক্ষ, যথাযথ কর্তৃপক্ষ অবশ্যই নজর দিবেন। এখানে ভোটাররা আছেন, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই যে এখানে হকারদের কথা বলা হয়েছে, তাদের পুনর্বাসন কতটুকু জরুরি? না হলে তো আসলে আপনাদের চলাচলে স্বাভাবিকভাবেই একটি বাধার শিকার হচ্ছেন আপনারা। আমাদের কথাটা যা বলে সত্য। আমরা যে মাঠে এখন প্রোগ্রাম করতেছি ওই মাঠটাই হকারে পরিণত হয়ে আছে এবং মসজিদ রোড দুই পাশে হকার আছে, কোর্ট রুটে আছে। তো আমাদের রাস্তা একটাই পুরো শহরে, তো ওই রাস্তাতে ওভার রিক্সা থাকার কারণে, ইজি বাইক থাকার কারণে, সিএনজি লাইসেন্সবিহীন থাকার কারণে অনেক যানজট থাকে। তো আমরা চাই হকার মুক্ত আমাদের শহরটা হোক এবং সুন্দর একটা শহর হোক।
আপনার কাছে একটু জানতে চাই যে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানো উচিত কিনা, যে নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া উচিত কিনা, তার প্রেক্ষিতে হকাররা বা ইজি বাইক চালকরা নতুন কর্মসংস্থানে যোগ দিতে পারবেন। আসসালামু আলাইকুম। কর্মস্থল উচিত বাড়ানো এই জন্য যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বেকার অনেক বেশি, কিছু কর্ম হকাররা হকারি না করলে তাদের সংসার চালাতে পারে না। রিক্সার চালক অবৈধভাবে রিক্সা চালায় এই জন্য পেটের জন্য। আমাদের যদি রাস্তাঘাট পরিষ্কার থাকে বা স্কুল কলেজ বাড়ে বা কর্মসংস্থা বাড়ে, গার্মেন্টস 2-4টা বাড়ে, কর্মস্থল হইলে তো রিক্সা চালকরা কমে যাবো গা, রাস্তাঘাটে হকারও কমে যাবো গা। আর হকারও তো মানুষ, হকাররা রাস্তাঘাটে বৈশা হকারি করে, যদি তাদের কোনো চাকরি নাকি হয়, ব্যবসা বাণিজ্য অন্যদিকে সুযোগ থাকে, তাহলে যিনি এবছর এমপি হবে বা সরকার হবে, আমরা তাদের কাছেও দূর যাবে যাতে আমাদের কর্মস্থল বাড়িয়ে দেয়, বেকার সমস্যার সমাধান হয়। তাহলে চুরি ডাকাতি বা বিভিন্ন চাঁদাবাজিও ইনশাল্লাহ মুক্ত হয়ে যাবে, আমাদের দেশও উন্নত হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। উনি চমৎকারভাবে আসলে বিষয়গুলো তুলে ধরেছেন। এখানে আরও ভোটাররা রয়েছেন, আমরা ওনাদের কাছে যেতে চাই। আসসালামু আলাইকুম, আপনার সাথে কথা বলতে চাই। সুনির্দিষ্ট কিছু সমস্যার কথা অনেকেই বলেছেন, যে কর্মসংস্থানের কথা বলেছেন, যানজটের কথা বলেছেন। আপনি বিশেষ করে কোনো সমস্যাকে হাইলাইট করতে চান কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে। আমি ব্রাহ্মণবাড়িয়া ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা ব্রাহ্মণবাড়িয়ার জনসম্পৃক্ত বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করি, বিধায় আমার এই জিনিসটা খুব ডিপলি ক্লোজলি আমি এই জিনিসগুলো অবজার্ভ করি। দেশের বিভিন্ন জেলায় ঘোরার সুযোগ হয়েছে, সেই অনুপাতে অন্য জেলার সাথে কম্পেয়ার করলে আমি খুব আশাহত হই। এখানে মূল সমস্যা যানজট সমস্যা, ঢাকার সাথে যাতায়াত, বাস এবং ট্রেনের অপ্রতুলতা এবং গ্যাসের সবচেয়ে বড় সমস্যা। এবং আপনারা জানেন সীমান্তবর্তী এলাকায় আমাদের এই যে মাদকের যে ছড়াছড়ি, এটা একটু খুব অবাধ এবং খুব সহজ। এখানে আমাদের নতুন প্রজন্মের যুবক যারা, তারা এই মাদকাসক্ত হয়ে প্রায় ধ্বংসের পথে চলে যাচ্ছে বলা চলে আর কি। আমি আপনার কাছে যে জিনিসটা সবচেয়ে বলবো, আমরা এই নির্বাচনী কর্মকাণ্ড করতে গেলে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হই, সেটা হলো ব্রাহ্মণবাড়িয়ার মাটি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, সার উৎপন্ন হয়, গ্যাস উৎপন্ন হয়, কিন্তু এই গ্যাসের অভাবে ব্রাহ্মণবাড়িয়াবাসী মানে গত লাস্ট 2 মান্থস একেবারে ভয়াবহ অবস্থা, গ্যাস নাই বললেই চলে আর কি। আমরা গ্যাস কর্তৃপক্ষের সাথে আমরা একটাই আবদার করেছিলাম যে অবৈধ বলতে যে জিনিসটি বোঝাচ্ছেন সেটা তো কন্ট্রোল করতে পারছেন না, সেটা এইভাবেই চলছে, নিয়ন্ত্রণ যেহেতু করতে পারছেন না, এটাকে যদি বৈধ করে দেন তাহলে আমার মনে হয় এটা বাংলাদেশের গভর্নমেন্টের রেভিনিউতে অ্যাড হবে, বৈধ হয়ে গেল, রেভিনিউও পাইলো। তো এই জিনিসটা আমরা দাবি করেছি তাদের কাছে, কিন্তু তারা করছে না। আর সবচেয়ে বড় যে জিনিসটা, আমাদের একটা ভালো বিশ্ববিদ্যালয় নাই, মেডিকেল কলেজ নাই, আমাদের একটা ইঞ্জিনিয়ারিং কলেজ নাই, একটা ডিপ্লোমা কোনো কলেজ নাই। এই জিনিসগুলি আমরা অন্য বক্তাদের কাছ থেকে এই বিষয়টি শুনেছি, আমরা আশা করব অবশ্যই এই বিষয়টিতে নজর দেওয়া হবে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, সুনির্দিষ্ট কোনো সমস্যা থাকলে বা প্রত্যাশার বিষয়টি বলুন। অ্যাকচুয়ালি আমাদের তো অনেক প্রত্যাশা আছে, কারণ আমরা ব্রাহ্মণবাড়িয়ার যে নাগরিক সুবিধা, সেই সুবিধাগুলো পেয়ে থাকি না। যেমন দেখেন, আজকের শিশু আগামী দিনে ভবিষ্যৎ, সেই শিশুদের জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ নান্দনিক পার্ক নাই। তো আমরা প্রত্যাশা করি, যারা বলেছে তাদের সাথে অ্যাড করি, যে আমাদের জন্য সুষ্ঠু একটা পরিবেশ, দূষণমুক্ত পরিবেশ এবং নান্দনিক একটা পার্ক চাই, যাতে বাচ্চারা খেলতে পারে। সেই ধন্যবাদ আপনাকে। এখানে আরও ভোটাররা রয়েছেন, আমরা ওনাদের সাথে কথা বলতে চাই। আপনার সাথে একটু কথা বলতে চাই যে নিরাপত্তা ব্রাহ্মণবাড়িয়ার, যেহেতু অনেকে অবৈধ অস্ত্রের কথা বলেছেন, কতটুকু নিরাপদ ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকরা? আসলে ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকরা বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকে যদি বলা চলে, যে ব্রাহ্মণবাড়িয়ার অনেক নাগরিকই কিন্তু এসব অস্ত্রের যে ঝনঝনানিতে কিন্তু অনিরাপদ। কেননা আমাদের যে পার্শ্ববর্তী যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেই এলাকা থেকে কিন্তু এই যে 5ই আগস্টের পরে কিন্তু অনেক দেখতে পাচ্ছি যে অবৈধ অস্ত্রগুলো আসছে। তো এতে করে দেখা যাচ্ছে যে অনেকভাবেই ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ নাগরিকরা। আমি আশা করব যে পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসবে বা সরকার গঠন করবে, তাদের কাছে দাবি থাকবে যে এইসব অবৈধ অস্ত্র যাতে কোনো ধরনের বিভিন্ন জেলাতে না ঢুকে বা এসব অবৈধ অস্ত্র যাতে ব্যবহার না হয়, সেই দিকটা খেয়াল রাখবেন। এবং আপনার কাছে জানতে চাই যে নির্বাচন তো অত্যন্ত সন্নিকটে, এখনই যদি এই অবৈধ অস্ত্রের বিষয়ে জোরদার পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন হওয়াটাও তো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, দেখুন, আমরা দেখেছি যে কিছুদিন আগেও শহরের মধ্যে হচ্ছে বন্দুকের যে গুলি ছড়ার বিষয়গুলো আমাদের চোখে পড়েছে। এগুলো আসলে আমাদেরকে আতঙ্কিত করে। সুষ্ঠু নির্বাচন তো বাধাগ্রস্ত হবে, একই সাথে মানুষ আতঙ্কিত হবে এবং নির্বাচনে মানুষ ভোট দিতে গেলেও হচ্ছে ভয় পাবে, ভীত সাব্যস্ত হবে। এই জন্য আমার কাছে মনে হয় যে যারা এই নির্বাচন পরিচালনা করছেন তারা এই বিষয়ে একটু সচেতন হবেন এবং পরবর্তীতে যারা হচ্ছে নির্বাচিত হয়ে আসবেন তারা এই বিষয়ে সচেতন ভূমিকা পালন করবেন এবং যেন না ব্যবহৃত হয় অস্ত্র, এ বিষয়ে ধন্যবাদ। আপনার কাছে সাথে একটু কথা বলতে চাই, মাদকের বিস্তারের বিষয়ে আপনার বক্তব্যটি কি? আমরা আসলে বলতে চাই যে আমরা সকলে জানি ব্রাহ্মণবাড়ি একটি সীমান্তবর্তী এলাকা।
এবং বিশেষ করে সীমান্তের পাশাপাশি এলাকা হওয়ায় বাইরের দেশ থেকে মাদকের যে চোরাচালানগুলো সেগুলো খুব সহজতর হয়ে গেছে এবং যার কারণে পুরো বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়াকে একটা রুট হিসেবে ব্যবহার করে মাদকের চোরাচালানটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক এই মুহূর্তে যদি কোনো করণীয় বিষয় আপনি বলতে চান, সেক্ষেত্রে সুনির্দিষ্ট আপনি কোন বিষয়টিকে পরামর্শ দিবেন? আমি অবশ্যই বলবো যে আইন প্রশাসন নিয়ে যারা দায়িত্বে আছেন তাদেরকে আরও নিরাপত্তা জোরদার করতে হবে এবং জনগণের নিরাপত্তার পাশাপাশি এই বিষয়গুলো, মাদক বা বিভিন্ন অস্ত্র যে বিষয়গুলো আছে এগুলোর প্রতি আরও জোরদার ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ। আমরা একটু অপর পাশে যেতে চাই, এখানে আরও সম্মানিত ভোটাররা রয়েছেন, ওনাদের সাথেও কথা বলতে চাই। আপনার সাথে একটু কথা বলবো যে বর্তমানে ময়মনসিংহে কি কিশোর গ্যাংয়ের কোনো কালচার আছে কিনা? ব্রাহ্মণবাড়িয়াতে কিশোর গ্যাংয়ের তৎপরতা খুবই কম অন্যান্য শহরের তুলনায়, কিন্তু মাদকের কারণে ইদানিং দেখা যাচ্ছে যে কিশোররাও বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাচ্ছে। ধন্যবাদ। মাদকের বিস্তার নিয়ে কথা বলছিলাম, মাদকের বিস্তারের বিষয়টি একটু বলবেন, সুনির্দিষ্ট কি করণীয় কর্তৃপক্ষের? আসলে সীমান্তবর্তী এলাকা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া মাদকের ছড়াছড়ি একটু বেশি এবং এটা কিন্তু পাড়া মহল্লায় ছড়িয়ে গেছে। তো আমার মনে হয় যে এখানে প্রশাসনের কাছে বা গোয়েন্দা সংস্থার কাছে নিশ্চয়ই একটা তালিকা আছে, এই তালিকা ধরে ধরে যদি তাদেরকে আইনের আওতায় নেওয়া যায় এবং এই যে সীমান্তটাকে যদি সীমান্তে যারা প্রহরীরা আছেন, যে আমাদের যে বর্ডার গার্ড আছেন, তারা যদি একটু শক্তিশালী ভূমিকা দেয় তাহলে হয়তো এলাকাটা বেঁচে যাবে। এবং আমাদের প্রশাসনের এখানে দুর্বলতা আছে বলে আমরা মনে করছি। আমরা কিছু মাঝে মধ্যে দেখি যে রাজনৈতিক ছত্রছায়া কিন্তু মাদকের ব্যবসা বা অন্যান্য যত অপকর্ম আছে তারা কিন্তু রাজনৈতিক নাম ভাঙিয়ে এইগুলো করে, এবং রাজনৈতিক নেতাদের কাছে আমাদের আবেদন থাকবে তারা যেন এই ধরনের চিহ্নিত মানুষজনকে যেন তাদের সংগঠনের কোনো সুযোগ সুবিধা না দেন। আমরা দেখেছি যে যেখানে মাদকের বিস্তার ঘটে সেখানে পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাইয়ের বৃদ্ধি ঘটনারও বেড়ে যায়। এই বিষয়টিতে আসলে ব্রাহ্মণবাড়িয়ার কি অবস্থা? আসলে এই মাদক কিন্তু সব অপরাধের মূলে মাদকটা, আসলে মাদকের টাকা সংগ্রহ করার জন্য চুরি, ছিনতাই মতো ঘটনাগুলো ঘটছে। তো এই ব্যাপারে আসলে প্রশাসনকে শক্তিশালী ভূমিকা করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে, আমি আগেও বলেছি যে রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থা নিশ্চিত করতে হবে এবং তাদের অঙ্গীকার করতে হবে, মানুষকে নিশ্চিত করতে হবে যে তারা অন্তত মাদক ব্যবসার সাথে যারা জড়িত বা মাদক সেবনকারীর সাথে সেবনের সাথে যারা জড়িত তাদেরকে কোনো অবস্থার জন্য রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় না দেওয়া হয় এবং অভিভাবকরা একটু সচেতন হবেন, তবেই এটা বন্ধ করা সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাই, আমাদের মা বোনরা ব্রাহ্মণবাড়িয়ায় নারীরা কতটুকু আসলে নিরাপদ? ব্রাহ্মণবাড়িয়া আশেপাশে জেলার তুলনায় আমাদের যে মা বোন যারা আছে এরা তেমন, আমার মনে হয় তেমন একটা সমস্যা নয়, কারণ এখানে মোটামুটি অন্যান্য দেশের তুলনায় আমাদের অবস্থান খুব ভালো আর কি। আর এখানে শুধু মাদক নিয়ে যে সমস্যাটা আর কি, এই মাদকের কারণে টুকটাক যে সমস্যাগুলো হয় এগুলো সাধারণত বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় বা আমাদের যে নিরাপত্তার দায়িত্বে যে পুলিশ বাহিনী যারা আছে তাদেরও কিছু দায়িত্বের অবহেলা আছে, এই কারণে ওই কিছু টুকটাক অনাকাঙ্ক্ষিত কিছু সমস্যা হয়, এগুলো আমরা প্রায় দেখতে পাই আর কি। ধন্যবাদ আপনাকে। এই নিরাপত্তার বিষয়টি তো চলে আসছে এবং যার প্রেক্ষিতে এখানে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনাও বাড়ছে। তো এই বিষয়ে আরও সুনির্দিষ্ট কোনো বক্তব্য আছে কিনা সে বিষয়টি জানতে চাই। এখানে আরও সম্মানিত ভোটাররা রয়েছেন। নিরাপত্তার বিষয়টিকে হাইলাইট করে কি ধরনের সমাধান আপনারা চান? ধন্যবাদ। আমরা চাই যে প্রথমত যে নির্বাচন কেন্দ্রিক যে প্রশাসনিক যে উদ্যোগটা, এই উদ্যোগটা নেওয়া হোক, যে অস্ত্র উদ্ধার সহ যে অবৈধ অস্ত্রগুলো আছে এগুলো উদ্ধার করা হোক, তারপর নির্বাচন হবে, সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। পরবর্তীতে যিনি সংসদ সদস্য হবেন, তো শহরের এবং পুরো জেলার নিরাপত্তার জন্য আমরা চাইব যে সংসদ সদস্যরা একটু বিষয়ে নজর দেবেন। সেটা হলো যে রাজনৈতিক পর্যায়ে যেন কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি কিংবা ভূমিদস্যুতা এগুলো না করতে পারে। তাহলেই আমার ধারণা যে আমাদের যে ওভারঅল যে পরিবেশটা এটা ভালো থাকবে ব্রাহ্মণবাড়িয়ার। ধন্যবাদ। আমি আবারও এখানে নারী ভোটাররা আছেন, আপনার কাছে আরেকবার যেতে চাই। আমি যে প্রশ্নটি ওখানে করেছিলাম যে ব্রাহ্মণবাড়িয়ায় নারীরা কতটুকু নিরাপদ আপনারা চলাচলের ক্ষেত্রে, সেই বিষয়টি একটু জানান। ব্রাহ্মণবাড়িয়াতে নারীরা যদি বলি, রাত 8টা-10টার পরে নারীরা আসলেই সেফ ফিল করে না। আমি একজন মেয়ে, আমি যখন রাত 8টা-10টা পর্যন্ত থাকি, যতক্ষণ মানুষ চলাচল করে আমি নিজে সেফ ফিল করি। প্রায় সময় ইমার্জেন্সিতে দেখা যায় যে 10টা-11টার দিকে বের হওয়া লাগে, তখন আমরা আসলে সেফ ফিল করি না। এটা শুধু আমাদের না, আরও অনেকেরই সমস্যা। দেখা গেছে যে নীরব রাস্তা থাকে, তারপর প্রশাসনও থাকে না অনেক সময়, তো একটু আনসেফ লাগবেই স্বাভাবিকভাবে। ধন্যবাদ। এখানে আরও একজন ভোটার আছেন, আপনার কাছে একটু জানতে চাই, ব্রাহ্মণবাড়িয়া একটি বৈচিত্র্যপূর্ণ জেলা, এখানে আসলে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং পর্যটনের অপার সম্ভাবনাময় জেলা, তো সেটি কি আসলে কাজে লাগাচ্ছে কর্তৃপক্ষ? এখনও ওইরকমভাবে আমাদের আসলে মানে যারা আছে তারা ওইভাবে দেখেনি। তবে আমার মনে হয় এই যেহেতু বিগত ফ্যাসিস্ট সরকার ছিল,
তারা আসলে উন্নয়ন বা পর্যটক এরিয়াকে তেমনভাবে নজর দেয়নি। এখন ইনশাল্লাহ সামনে নির্বাচন আসছে, গণতন্ত্র পর্যায়ে ভোট হবে। ইনশাল্লাহ ভোটের মাধ্যমে আমরা যাকে নির্বাচিত করব উনি ইনশাল্লাহ এই সদর আসনে হোক ব্রাহ্মণবাড়িয়া টোটাল জেলাকে উন্নয়ন এবং পর্যটক এরিয়া হিসেবে উনি গণ্য করবেন। ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া শুরুতেই বলেছিলাম কৃষিতে একটি সম্ভাবনাময় জেলা। আপনার সাথে আরেকবার একটু কথা বলতে চাই যে ব্রাহ্মণবাড়িয়ার কৃষকরা কি প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে, আপনার ধারণা আছে এই বিষয়ে? ব্রাহ্মণবাড়িয়ার একটা বিস্তীর্ণ অঞ্চল হাওর বেষ্টিত হওয়ার কারণে এখানে কৃষির একটা বিশাল উৎপাদন এখানে আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়াতে একটি সার কারখানা আছে, আশুগঞ্জ, যেটা আগে ছিল জিয়া সার কারখানা। সেই সার কারখানা কিন্তু পর্যাপ্ত গ্যাসের কারণে বছরের প্রায় 9 মাস থেকে 10 মাস পর্যন্ত বন্ধ থাকে, মাত্র 2 মাস সেটা উৎপাদনে থাকে। সেই জন্য পর্যাপ্ত সারের যে যোগান, সেই যোগানে আমাদের ঘাটতি আছে। পাশাপাশি ধরেন আপনার এবছর যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে যে পর্যাপ্ত পানি না থাকার কারণে আমাদের যে নাসিরনগর এবং অন্যান্য যে হাওর অঞ্চল আছে সেখানে কিন্তু আমরা পর্যাপ্ত পানি পাচ্ছি না সেচের জন্য, এবং যে আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার, সেই ওয়াটারও কিন্তু আমরা পাচ্ছি না, এবং নেমে গিয়েছে নাকি? হ্যাঁ, লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে। পাশাপাশি যে সমস্যাটা ব্রাহ্মণবাড়িয়াতে আমরা গত কয়েক বছর আগে আমরা শুনেছি সেটা হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়ার পানিতে কিন্তু অনেক আর্সেনিক আছে। তো আর্সেনিক মিশ্রিত পানি যদি আবার সেইটা সেচের কাজে ব্যবহৃত হয়, সেটা খাদ্যের মাধ্যমে আবার আমাদেরকে পলিউশনের দিকে নিয়ে যাবে। তো আমরা আশা করছি যে পানির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে আপনার সেচের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে চাষাবাদ। এখানে পূর্বাঞ্চল, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে পূর্বাঞ্চল সেটা হচ্ছে যে একটা টিলা বেষ্টিত অঞ্চল। এখানে কিন্তু আপনার প্রতি সিজনে আপনার ভ্যারাইটিস উৎপাদন হচ্ছে। লিচুর সময় লিচু, কমলার সময় কমলা, তারপরে আপনার যখন ফল ফসলের সময় আসে তখন দেখা যায় যে আপনার বেগুন, করল্লা, তারপর এরকম যেই সবজিগুলো আছে সেই সবজিগুলো উৎপাদন হচ্ছে, ব্যাপক হারে উৎপাদন হচ্ছে। সো এখানে আমরা যদি তাদেরকে, কৃষকদেরকে সঠিকভাবে যদি আমরা প্রণোদনা দিতে পারি, তাদেরকে যদি আমরা সেভাবে উদ্বুদ্ধ করতে পারি, আমার মনে হয় যে কৃষি খাতে আমাদের যে বর্তমান যে জিডিপিতে যে আমাদের অংশগ্রহণ আছে সেটা আরও বাড়ানো সম্ভব হবে। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে ক্ষুদ্র শিল্পে কেমন সম্ভাবনা রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার? ব্রাহ্মণবাড়িয়া তো ক্ষুদ্র শিল্পে অনেকে মনে করেন ঘরে বসে অনেক কাজ টাজ করে হস্তশিল্প, কিন্তু বড় ধরনের একটা শিল্প কারখানা ব্রাহ্মণবাড়িতে নেই। একটা বেসিক শিল্প নগরী আছে, এখানে কিছু প্রোডাকশন আছে। তা আমরা মনে করি যে ব্রাহ্মণবাড়িয়ার যদি বেকার সমস্যা আপনি লাঘব করতে চান, তা যদি ব্রাহ্মণবাড়িতে একটা অর্থনৈতিক অঞ্চল করা যেত তাহলে বেকার সমস্যা অনেকটা লাঘব হয়ে যেত। আমরা আরও এখানে ভোটাররা আছেন, ওনাদের সাথে একটু কথা বলতে চাই। কোনো সুনির্দিষ্ট সমস্যার বিষয়ে তুলে ধরতে চাইলে একটু জানান প্লিজ। ব্রাহ্মণবাড়িয়াতে বিশেষ করে যে সমস্যাটা উল্লেখযোগ্য, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে টিকিট কালোবাজারিটা হয়। একটা সিন্ডিকেট তৈরি করে অসাধু চক্ররা টিকিটের একটা কৃত্রিম সংকট ঘটায়, যার কারণে যাত্রীরা, নাগরিকরা তার টিকিটের যে মৌলিক যে অধিকারটা সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে। আর ব্রাহ্মণবাড়িয়ার বাসী সাধারণত ট্রেন নির্ভরশীল, যার কারণে অন্য যানবাহনগুলো থেকে তারা না যেয়ে ট্রেনের উপর নির্ভরশীল থাকে। এই কাজটাকে তারা সিন্ডিকেট করে, হ্যাঁ, তারা টিকিট কালোবাজারিরা দ্বিগুণ দামে বিক্রি করতেছে। এই বিষয়টাকে আমরা মনে করি যে এটা নিয়ে কাজ করা উচিত, এবং যারা সরকারে আসবে আগামীতে তারা যেন এই বিষয়টাতে সোচ্চার ভূমিকা পালন করে। আমাদের গবেষণা বা আমরা বাস্তব জায়গা থেকে দেখতেছি এটার পিছনে একটা রাজনৈতিক দল বা বিভিন্ন সময় বিভিন্ন পেশি শক্তির ব্যবহার করে এই কাজগুলো করতেছে, তাদের ব্যাপারে সোচ্চার হওয়া জরুরি মনে করছি। ধন্যবাদ। দর্শক, আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনে। ব্রাহ্মণবাড়িয়ার মোট 6টি আসনের মাঝে সদর 3 আসনে আছি। নির্বাচনের খুব কাছাকাছি সময়ে ভোটারদের সমস্যা এবং প্রত্যাশার কথা জানছিলাম। আমাদের আরেক সহকর্মী আছেন নড়াইলে, সজিবুর রহমান। সেখানে তিনি নির্বাচনের ব্যাপারে যাবতীয় তথ্য সংগ্রহ করেছেন। সেখানকার নির্বাচনের হালচালের খবর জানতে চাই তার কাছে। চলে যাচ্ছি সজিবুর রহমানের কাছে। বর্গ কিলোমিটারের নড়াইলের সংসদীয় 2টি আসনে কিন্তু বিভক্ত। এই 2টি আসনের মধ্যে রয়েছে 4টি থানা এবং 3টি উপজেলা দ্বারা 2টি আসন বিভক্ত। এবং নড়াইল যে 1 আসনটি রয়েছে নড়াইল সদরের আংশিক 5টি ইউনিয়ন এবং কালিয়া উপজেলা এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এবং নড়াইল 2 আসনে কিন্তু পরবর্তী যে অবশিষ্ট অংশ নড়াইল সদরের 8টি ইউনিয়ন, লোহাগড়া উপজেলার 12টি ইউনিয়ন, অর্থাৎ 20টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা নিয়ে কিন্তু এই নড়াইল সংসদীয় আসন 2। নানা অব্যবস্থাপনা, নানা যে না অপ্রাপ্তির গল্প, এগুলোতেই কিন্তু নড়াইল মূলত হচ্ছে অবহেলিত একটা জেলা হিসেবে পরিগণিত। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কিন্তু নড়াইলে 2টি সংসদীয় আসনে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং বিভিন্ন জামাত, বিএনপি, ইসলামী আন্দোলন সহ সব দল থেকে ছাড়াও কিন্তু বিদ্রোহী
এই দুটি আসনে কিন্তু 4 জন বিদ্রোহী প্রার্থী বিএনপি রয়েছেন এবং ইতিমধ্যে যে তারা প্রচারণায় সকাল থেকে কিন্তু রাত পর্যন্ত ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন। এখানে যদি প্রার্থীদের কথা বলি একটু, যে বিএনপি বিভক্তির কারণে অর্থাৎ নড়াইলের যে গুরুত্বপূর্ণ একটি আসন নড়াইল সদর এবং লোহাগড়া উপজেলা নিয়ে গঠিত নড়াইল 2 আসন, এই আসনটিতে কিন্তু অনেকটা হিসাবের যে জটিলতা দেখা দিয়েছে। অর্থাৎ যে বিএনপি বিভক্তিতে আজকে 27 তারিখ অথবা আজকেও কিন্তু বিএনপির যে 6 নেতাকর্মীকে সভাপতি এবং সাধারণ সম্পাদককে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে দলীয় নির্দেশ না মানার কারণে। এখানে কিন্তু বিদ্রোহী যে প্রার্থী আছেন মনিরুল ইসলাম, তার পক্ষে কিন্তু কাজ করার কারণেই এই ধরনের কিন্তু নির্দেশনা এসেছে এবং সেক্ষেত্রে বিএনপির মধ্যে বড় একটা বিভক্তি দেখা দিচ্ছে, যেখানে নির্ভর রয়েছেন কিন্তু অনেকটা জামাত এবং ইসলামী আন্দোলন। যে প্রার্থী তাজুল ইসলাম আছেন তিনিও কিন্তু তার মাঠ গোছাচ্ছেন এবং অন্যান্য প্রার্থীর মধ্যে কিন্তু এই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে নড়াইলে 2টি আসনে 16 জন প্রার্থীর মধ্যে একজন মাত্র রয়েছেন নারী প্রার্থী, যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু নারী প্রার্থীর কিন্তু প্রচারণায় আমরা তেমন কোনো তৎপরতা দেখতে পাইনি এবং ভোটাররাও কিন্তু জানেন না আসলে যে মূল দলীয় যে জামাত, বিএনপি, ইসলামী আন্দোলন এবং গুরুত্বপূর্ণ 2টি আসনের যে স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ বিদ্রোহী প্রার্থী এদিকে মনিরুল ইসলাম এবং নড়াইল 1-এ রয়েছে বিএম নাগিব হোসেন, এই প্রার্থীদের বাহিরে কিন্তু আসলে ভোটাররা সেভাবেই কাউকে পাচ্ছেন না বা সেভাবে কিন্তু কারো সাড়া তারা পাননি বা তাদের দ্বারে দ্বারে যাওয়ার কথাটাও কিন্তু তারা সেভাবে আমাদের কাছে জানাতে পারেন নাই। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে অবহেলিত যে জনপদ, এই জনপদে কিন্তু মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় কোনো কিছু নানা অব্যবস্থাপনা রয়েছে, অনাপ্রাপ্তির গল্প রয়েছেন। এই ছিল আমার কাছে নির্বাচনে নড়াইলের যে রাজনীতির সর্বশেষ, এবং এখন আমরা ফিরে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনের পথ চলায়। আমাদের সহকর্মী সজিবুর রহমানের কাছ থেকে জানছিলাম নড়াইলের নির্বাচনের খবর। এই মুহূর্তে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনে, সেখানকার যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলছি। এখানে আরেকজন গুরুত্বপূর্ণ ভোটার রয়েছে, তার কাছে জানতে চাই সুনির্দিষ্ট কোনো সমস্যা বা প্রত্যাশার বিষয়ে আমাদেরকে জানান প্লিজ। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বর্তমানে যে সমস্যাটা জনগণ ফেস করতেছে ওটা গ্যাস নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম ফেস হইতেছে। তো কোনো জায়গায় গ্যাস আধা বেলার জন্য থাকে না, আবার কোনো জায়গায় রাত 12টার পর থেকে থাকে না, আবার কোনো জায়গায় একদমই গ্যাস নেই। তো আমাদের এখানে আসলে যে গ্যাসটা আমাদের তিতাস গ্যাস, এই গ্যাস থাকা সত্ত্বেও যদি আমরা গ্যাস থেকে বঞ্চিত হই তাহলে এটা আসলে আমাদের নিজেদের কাছে ব্রাহ্মণবাড়িয়াবাসী হিসেবে একটু লজ্জিত একটা বিষয়। তো আমাদের বর্তমান যে প্রবলেম সবচেয়ে বড় এটা গ্যাসের। অ্যান্ড আরেকটা যদি প্রবলেমের কথা বলি, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে অনেকে অনেক কথা বলছে। খুবই স্পেসিফিক যদি ভাবে বলি তাহলে আমাদের এখানে খুব জরুরি একটা মেডিকেল কলেজ, খুবই জরুরি। কারণ সদর যে হাসপাতাল আছে ওই হাসপাতালের মধ্যে যে ট্রিটমেন্ট ব্যবস্থাটা ওটা আসলে এত বেশি উন্নত না। আমাদের দেখা যায় একটা নর্মাল কোনো একটা প্রবলেমও যদি হয় আমাদেরকে খুব তাড়াতাড়ি রেফার করা হয় ঢাকার দিকে। একটা রুগীকে দেখা যায় যে ঢাকা নেওয়ার রাস্তাটা প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লেগে যায়, যানজট থাকলে আরও, এবং রাস্তাঘাটের অবস্থাও বেহাল দশা। তো যানজটের অবস্থা থাকলে তো আরও বাজে অবস্থা হয়ে যায়, এটা 5 ঘন্টায় গিয়ে দাঁড়ায়। তো একটা রোগীর আসলে একটা জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায় ওই জায়গাটার মধ্যে। যদিও আমি বিশ্বাস করি যে জীবন মরণের বিষয়টা একদম শুধু আল্লাহর হাতেই, কিন্তু তাও একটা আমাদের চেষ্টার দিক থেকে একটু ত্রুটি থেকে যায়। তো আমি মনে করি যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একটা মেডিকেল কলেজ অতি সত্বর দরকার। বিগত সরকার আমলে দেখা গেছে যে আমরা অনেক জায়গা থেকে শুনতে পারছিলাম যে ব্রাহ্মণবাড়িয়াতে মেডিকেল কলেজ দেওয়ার প্ল্যানিং চলতেছে, বাট কোনো পলিটিক্যাল ইস্যুর কারণে ওটা হয় নাই। আমি চাই যে দ্রুত এই বিষয়টি যাতে সমাধান হয়। এখানে আরও ভোটাররা রয়েছেন, আমি একটু পেছনে কথা বলতে চাই, ওনার থেকে জানতে চাই যে ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্যসেবার বিষয়ে আপনার বক্তব্য। আসলে ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্যসেবার বিষয়ে আমার বক্তব্য হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদরে তো দেখছেন অনেক খুবই বাজে অবস্থা, ডাক্তাররা তেমন প্রপারলি ট্রিটমেন্ট করতেছে না বা তারা প্রপারলি টাইমলি যে আসার বিষয়টা এটা করতেছে না। গতকাল কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে যে একটা কাহিনী হয়েছে যে শিশু বিষয়ক যে মন্ত্রণালয় আছে ওই জায়গায় আপনার শিশুদের সঠিক সময়ে কোনো টিকা দেওয়া হচ্ছিল না। তো একজন প্রতিবাদ করার বিপরীতে ওই জায়গায় যে ডক্টর উনি ওনার উপর ক্ষেপ্ত হয়ে যায়। তো এই বিষয়টা দেখা প্রশাসনের খুবই দরকার বলে মনে হয় আমি। আর সদরের যে অবস্থা করিডোরের যে অবস্থা, পরিচ্ছন্নের যে অবস্থা, ওই বিষয়টা দেখা দরকার আমার মতে। ধন্যবাদ। আপনি বলুন এই বিষয়টিতে যে আসলে উনি যে বিষয়টি দিয়ে শেষ করেছেন, শহরকে আরও পরিচ্ছন্ন করতে কি করণীয়? পরিচ্ছন্নকরণীয় একটা প্রপার একটা যে পৌরসভাকে সুন্দর মতো গঠিত করতে হবে এবং আমাদের প্রতিশ্রুতি যারা দিয়েছে, বর্তমানে দেখা যায় যে পরিচ্ছন্নের কথা আলাদা, কিন্তু মাদক বিষয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহর অনেক কারবারের একটা সবাই জানে, বর্ডার সাইড এলাকা।
আমাদের ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল ভাই ধানের শীষের কান্ডারি থেকে তিনি আপনি একটু বলুন যে এই যে এই সমস্যাটি সমাধানে সুনির্দিষ্টভাবে কি করণীয়? সুনির্দিষ্টভাবে উনি প্রশাসনকে কঠোর হতে হবে এবং মা বাবার শিক্ষাকে পারিবারিক শিক্ষাটাই প্রথম, কিন্তু পারিবারিক শিক্ষার ক্ষেত্রে মা বাবার ভূমিকা পালন করতে হবে এবং প্রশাসনিক কঠোর হতে হবে। ধন্যবাদ, চমৎকার বলেছেন আপনি। এখানে আরেকজন ভোটার আছেন, আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই। আপনি একটু বলুন যে সুনির্দিষ্ট কোন সমস্যাটি আপনি চিহ্নিত করতে চান? আমি সুনির্দিষ্ট সমস্যার মধ্যে আমি ব্রাউনবাড়িয়া 3-এর মধ্যে আমাদের সদর হাসপাতাল নিয়ে বলবো। আমাদের 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল হলেও ওখানে চিকিৎসার খাতে অনেক ঝামেলা আছে। বর্তমানে আমাদের ব্রাউনবাড়িয়া সদরের মধ্যে বর্তমানে একটি সদর হসপিটাল আছে যার মধ্যে যা হচ্ছে 250 শয্যা, কিন্তু এখানে ঠিকভাবে চিকিৎসা পাওয়া যাচ্ছে না, গরিবরা ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না। এখানে আইসিইউর ব্যবস্থা নেই। এক সময় একটি আইসিইউ থাকলেও এটা এখন ব্যবহৃত হচ্ছে না, বা সব কিছু মিলিয়ে সেটা যে একটা গরিব যে একটা চিকিৎসার জন্য যাবে সেই চিকিৎসা, মানুষের চিকিৎসা আসলে এই বিষয়টি কি গুরুত্ব দিচ্ছেন আপনি? ধন্যবাদ। এখানে আরও একজন ভোটার রয়েছেন, আমরা ওনার সাথেও কথা বলতে চাই। আপনার নবনির্বাচিত প্রতিনিধির কাছে আপনার প্রত্যাশা কি? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরটা খুবই ছোট। আমাদের শহরের যে রাস্তাঘাটগুলো, সবচেয়ে বড় সমস্যা ব্রাহ্মণবাড়িয়াতে পৌরসভার ভিতরে রাস্তাটা খুবই ছোট। রাস্তাটার জন্য যদি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ শ্যামল বিজয়ী হয়ে আসে, আমাদের একটা বাইপাস রোড খুবই জরুরি, যেটা সাধারণ জনগণের ভোগান্তি থাকে সবসময়। আপনারাও যদি কিছুক্ষণ চলাফেরা করেন বুঝবেন শহরের প্রধান মূল ইস্যুই হচ্ছে যানজট। ছোট শহর, আর আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার, একটা ভার্সিটি দরকার। ব্রাহ্মণবাড়িয়া জেলায় ভার্সিটিটা যত তাড়াতাড়ি সম্ভব, আমরা আশা করি উনি যদি নির্বাচিত হয় আমরা ভার্সিটিও ওনার কাছ থেকে পাবো ইনশাল্লাহ। একটু আপনার সাথে কথা বলতে চাই, একটু যদি সামনে আসেন প্লিজ। ব্রাহ্মণবাড়িয়া সদরে এবং অন্যান্য উপজেলাগুলোতে শিক্ষার ক্ষেত্রে কি বৈষম্য আছে? জি, বলতে গেলে আপনার এখানে হয়তো শহরে শিক্ষা ব্যবস্থাটি খুব উন্নত, কিন্তু গ্রামাঞ্চলে এখনো সেভাবে শিক্ষা ব্যবস্থা উন্নত হয়নি, এমন কোনো বিষয় আছে কি না? এমন বিষয় বলতে গেলে আপনার হ্যাঁ আছে এমন বিষয় যে আমরা যদি দেখতে যাই গ্রাম অঞ্চলে এবং অনেক জায়গায় আপনার যে সেখানেও আসলে মূলত শিক্ষা ব্যবস্থাটি সমান, মানে বৈষম্য যেন না থাকে, এমনটি তো আপনার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আরও ভোটাররা রয়েছেন এখানে, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। একটু যদি যাওয়ার জায়গা পাই একটু কথা বলতে চাই আপনার সাথে। জি, আপনি বলছিলেন আপনার কোনো সুনির্দিষ্ট প্রত্যাশা থাকলে একটু বলুন। আমার সুনির্দিষ্ট প্রত্যাশা বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার যে রাস্তাঘাটগুলো, এগুলোর নাজেহাল অবস্থা। বিশেষ করে আপনারা যে আসছেন ঢাকা থেকে অবস্থা দেখছেন, মেইন রোডগুলো যেগুলো, এটির পাশাপাশি গ্রাম অঞ্চলে যে গ্রামীণ রাস্তাগুলো, এগুলো কিন্তু বাজে অবস্থা। আমরা চাই এগুলো টেকসই সম্পন্ন হোক এবং তদারকির মাধ্যমে যে বাজেটটা আসে সেই বাজেটটা পরিপূর্ণ এখানে ব্যবহার করে দুর্নীতি যাতে না হয়, সেই দিকটি যারা পার্লামেন্ট মেম্বার থাকবে এবং প্রত্যাশিত তাদের প্রতি আমাদের জনতা হিসেবে এবং ভোটার হিসেবে এই আহ্বান থাকবে যেন তারা এটি তদারকির মাধ্যমে সুষ্ঠুভাবে ধন্যবাদ। একজন প্রবীণ ব্যক্তি আছেন এখানে ব্রাহ্মণবাড়িয়ার, আপনার ব্যাপারে আপনি একটু ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসা সেবা আপনি কি মনে করছেন যে চিকিৎসা পাচ্ছেন আপনারা প্রয়োজনীয়? আপনার বলতে গেলে আপনার চিকিৎসা বলতে কিছু না, এখানে গেলেও একটা পরীক্ষা লিখা দেয়, পরীক্ষা নিয়ে আসো 4-5টা পরীক্ষা দিয়ে গেলে আমরা গরিব মানুষ প্রথম গেলে চিকিৎসা করতে পারি না। পরীক্ষা করতে করতে বাচ্চা খাইলিয়ে দেখা। আমি আজকে আমার বাচ্চারা 3 দিন আগে দেখাইছি সদর হাসপাতালে, যাওয়ার পরে এই একই ম্যাডামটা দেখানোর পরে বাচ্চা কাশি বদ্ধ হইতেছে না। এরপর গেলাম রিপ্লাই করে গেলাম, বলার পরে বলতেছে ওষুধ দিচ্ছি কি 2 দিন ভালো, বাচ্চা তো অবস্থা সিরিয়াস, শ্বাসটান সহকারে পড়তেছে। এর পরের দিন গেলাম, পরের দিন বলে এভাবে স্যার দেখেনি, আরেক ম্যাডামটা দিছে একই লোকে 2টা ম্যাডাম 211 বাও, ওই ম্যাডামকে বললো দিছে, পরে পরীক্ষা করে নিলাম বুকের এরসা নেওয়ার পরে মডার্নতে দেখানোর পরে ওষুধ লিখে দিছে, কাশি আর বদ্ধ হইতেছে না। পরের দিন আবার এই নেওয়ার পরে ওই আপনার প্রাইভেট দেখাইছি। এক্ষেত্রে কি মানে দালালদের দৌরাত্ম্য আছে যে যারা প্রাইভেট হাসপাতালে নিয়ে যেতে চায়? না, দালাল তো আছে, কিন্তু আমাদের কাছে দালাল যেতে পারে নাই, কারণ আমরা দালালদের দৌরাত্ম্য আছে। ঠিক আছে, আমরা এখানে অন্যান্য ভোটারদের সাথেও কথা বলতে চাই। যেই এখানে আরেকজন ভোটার আছেন, ওনার সাথে আমরা কথা বলতে চাই। স্বাস্থ্যসেবা নিয়ে একটু বলুন ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আসলে অনেক ঘাটতি রয়েছে, যেমনটি আমরা আশা করতে পারি। ব্রাহ্মণবাড়িয়া ভেঙে ছাতার মতো অনেকগুলো স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, প্রাইভেট হসপিটাল রয়েছে, যেখানে যথাযথ স্বাস্থ্যসেবা আছে বলে মনে করছি না। শুধু এখানে কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করলে হবে না, স্বাস্থ্যসেবা পেতে গেলে অবশ্যই কোয়ালিটির উপর ডিপেন্ড করতে হবে। আমরা চাই স্বাস্থ্য কমপ্লেক্সগুলো কম থাকুক, তবে সেখানে যাতে কোয়ালিটিফুল স্বাস্থ্য সেবা থাকে। ধন্যবাদ। আরও ভোটাররা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলতে চাই।
ব্রাহ্মণবাড়িয়ার সুনির্দিষ্ট সমস্যা জানতে চাই যে তারা নির্বাচিত জনপ্রতিনিধির কাছে কি আশা করেন। বসুন প্লিজ, একটু আপনি বলুন। আপনাদের সময় টিভি আমি যখন তৈরি হয়েছে তখন আমি ধন্যবাদ। একটু আমরা জানি অবশ্যই আপনাদের ভালোবাসায় আজ আমরা এত দূর আসতে পেরেছি, যে একটু সমস্যাটির বিষয় বলুন। সমস্যা বলতে আপনাদের সার্ভিস আমার ভালো লাগে এবং আপনার ধন্যবাদ দিয়ে ধন্যবাদ। আমরা চেষ্টা করব সব সময় আপনাদের ভালোবাসার জায়গায় থাকার এবং সেভাবেই জনগণের পাশে থেকে এগিয়ে নিয়ে যান। আপনার সাথে একটু কথা বলতে চাই, সুনির্দিষ্ট কোনো সমস্যা থাকলে একটু বলুন। ব্রাহ্মণবাড়িয়াতে আসা যাওয়া, যেমন ঢাকাতে আসা যাওয়ার সময় ট্রেনের সমস্যা, ট্রেনে অনেক যাত্রী হয় কিন্তু ট্রেন অনেক কম আমাদের এখান থেকে যেতে, অনেক ট্রেনের মধ্যে অনেক সমস্যা হয়। ট্রেনের টিকিট পাওয়া যায় না, একে তো আমাদের বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়াতে টিকিট পাওয়া যায় না ট্রেনের। তারপরে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাটও এদিকে বাসের রাস্তা অনেক খারাপ, যেতে নিলে বিশ্ব রোডের রাস্তা অনেক সময় লাগে, যেতে 3-4 ঘন্টা শুধু বিশ্ব রোড যেতেই সময় লাগে এদিক দিয়ে যেতে। আর আমরা আশা করছি এগুলো অবশ্যই সমাধান হবে। আপনার সাথে একটু কথা বলতে চাই, সুনির্দিষ্ট কোনো সমস্যা থাকলে বলুন। জি, ব্রাহ্মণবাড়িয়া যে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অনেকটা খুব বাজে অবস্থায় আছে। বিশেষ করে আমাদের যে 4 লেনের কাজ চলছে এগুলো অনেকদিন যাবৎ সমাধান হচ্ছে না, যাতে আমরা খুব ভোগান্তিতে আছি। আরেকটা বিষয় হলো যে ব্রাহ্মণবাড়িয়া থেকে যে রেল যোগাযোগটা সারা দেশে সহজ, কিন্তু আমরা অপ্রতুল। তো সেই ক্ষেত্রে আমরা নতুন যে জনপ্রতিনিধি আসবে ওদের কাছে প্রত্যাশা থাকবে অন্তত ব্রাহ্মণবাড়ি থেকে ঢাকা পর্যন্ত একটা নতুন ট্রেন হোক। আর যে ব্রাহ্মণবাড়ি থেকে যে ব্যবসা বাণিজ্য শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষার উদ্দেশ্যে সারা দেশে যায়, চট্টগ্রাম, ময়মনসিংহ, নোয়াখালী, সিলেট সহ সারা দেশে, তো ওই অঞ্চলের যে ট্রেনগুলো আছে এগুলোর জন্য এখানে যাত্রা বিরতি দেয় এবং আমাদের যে আসন সংখ্যাটা বৃদ্ধি করা হয় সেটা আমাদের বিশেষ অনুরোধ থাকবে। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই, ব্রাহ্মণবাড়িয়া শহরের কোন নির্দিষ্ট সমস্যাটি আপনি তুলে ধরতে চান? নির্দিষ্ট সমস্যা হচ্ছে গ্যাসের, বিদ্যুৎ মাঝে মাঝে চলে যাচ্ছে, এটা উন্নয়নের দরকার। আর গ্যাসটা যেন সবাই ব্রাহ্মণবাড়িয়া পুরসভা বা প্রত্যেকটা অঞ্চলে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস, এই তিতাস গ্যাস দিয়ে সারা বাংলাদেশ চলে, সারা বিশ্ব চলে যাচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পাচ্ছে না। শুনেছি, আমরা আশা করব অবশ্যই ব্রাহ্মণবাড়িয়াবাসী তাদের কাঙ্ক্ষিত গ্যাস সরবরাহ অবশ্যই পাবেন। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার প্রত্যাশাটা কি নির্বাচিত জনপ্রতিনিধির কাছে? ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়াতে সমস্যা আপনি নিশ্চয়ই অনেক সমস্যা শুনেছেন। আমি সুনির্দিষ্টভাবে 3টা জিনিস বলি। আমাদের জেলা শহর এক রাস্তার শহর, এখানে একটা বিকল্প সড়ক এখন সময়ের দাবি, কারণ 5 মিনিটের হাঁটার দূরত্ব রিক্সা দিয়ে যেতে লাগে আধা ঘন্টা। এই জন্য বিকল্প সড়ক একটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, সময়ের দাবি। চট্টগ্রাম বিভাগের মধ্যে যে কয়েকটি রেল স্টেশন সবচেয়ে বেশি বাংলাদেশ সরকারকে রাজস্ব দেয়, তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন একটি, কিন্তু সেই তুলনায় স্টেশনের আধুনিকায়ন হয়নি। স্টেশন আধুনিকায়ন প্রয়োজন এবং আসন সংখ্যা বৃদ্ধি প্রয়োজন, পাশাপাশি আরও একাধিক আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজন। আর 3 নম্বর যে বিষয়টি বলবো, ব্রাহ্মণবাড়িয়ায় সবচেয়ে বড় যে শিক্ষা বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, সেই কলেজে 16টি বিষয়ে স্নাতক এবং 13টি বিষয়ে স্নাতক করার সুযোগ আছে। আমরা চাই, কিন্তু এখানে যে পরিমাণ শিক্ষক দরকার সেই পরিমাণ শিক্ষকের সংকট আছে। এখানে আরও একাধিক বিষয়ে স্নাতকোত্তর চালু হলে এই প্রান্তের মানুষ আর ঢাকা যেতে হবে না, ব্রাহ্মণবাড়িয়াতে তারা উচ্চশিক্ষা অর্জন করতে পারবে এবং আরও বেশি শিক্ষককে যদি পদায়ন করা হয় তাহলে শিক্ষার মানটা বৃদ্ধি পাবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে আজ আমরা শুনছিলাম এখানকার ভোটারদের নানান সমস্যার কথা, তাদের প্রত্যাশার কথা। আমরা এভাবেই জনগণের কথা শুনতে চাই, জনগণের সমস্যা তুলে ধরে সেগুলোর সমাধান হোক, এটি আমাদের প্রত্যাশা। আজ আমরা ছিলাম ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে। আগামীকাল আমরা থাকব হবিগঞ্জে। আমার সহকর্মী ফারুক ভুইয়া রবিন সেখানকার ভোটারদের সাথে কথা বলে সেখানকার ভোটারদের সমস্যা তুলে ধরার চেষ্টা করবেন এবং অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে সেই সমস্যাগুলো যেন দ্রুত সমাধান হয়। দর্শক, সময় টেলিভিশনের সঙ্গেই থাকুন, চোখ রাখুন সময় টেলিভিশনে, চোখ রাখুন সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলায়। আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ আপনাদের।